শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে আজ এই ঘটনা লিখে পাঠিয়েছে, সে বাঁকুড়ার মেয়ে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সঙ্গীতা। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ায়। আমি বাঁকুড়া একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। এবার যে গ্রামে আমি থাকি সে গ্রামে যারা রয়েছে আর কি লোকজন, তাদের অবস্থা খুব একটা ভালো না। তো সেহেতু যেসব বাচ্চা ছেলে মেয়ে যারা পড়াশোনা করে আর কি, তারা ওই গ্রামেরই স্কুলে ক্লাস 12-এর বেশি আর পড়াশোনা করতে পারে না। মানে হয় তাদের কাছে অপশান থাকে না পড়াশোনা করার, আর না হলে তাদের বাবা মার কাছে টাকা পয়সা থাকে না তাদের পড়াশোনা করানোর। এবার আমার বিষয়টা একটু আলাদা। আমার বাবা যিনি রয়েছে তিনি শহরে তার মশলার ব্যবসা রয়েছে, বেশ ভালোই টাকা সে কামায়। তো সেজন্য, আর আমি পড়াশোনাতেও একটু ভালো ছিলাম আর কি ছোটো থেকেই। তো আমি আমার গ্রামের স্কুলেই ক্লাস 12 পাস করার পরে ভালো রেজাল্ট নিয়ে পাস করেছিলাম। তো সেজন্য আমাকে আমার বাবা কলকাতায় পাঠায় পড়াশোনার জন্য, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্যে। তো আমি আসি, এসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য কলকাতায় আসি। এবার যে কলেজে আমি পড়তাম তার থেকে ওই 20 মিনিটের ডিস্টেন্সে আমি একটা মেয়েদের হোস্টেলে থাকতাম আর কি। এবার ওই কলেজেই আমরা একটা গ্রুপ হয়ে গেছিলো, 5 জনের একটা গ্রুপ। আমি, আমার একটা বন্ধু ছিল শ্রাবণী বলে, ওর সাথে আমার প্রথম আলাপ কলেজে। শ্রাবণী বলে একটা বন্ধু, এবং শ্রাবণীর বয়ফ্রেন্ড ছিল অনিকেত বলে একটা ছেলে, এবং তার দুটো বন্ধু, তাদের নাম হচ্ছে সঞ্জয় আর হচ্ছে রনি। এই আমরা 5 জন বেশ ভালো বন্ধু হয়ে গেছিলাম, মানে একটা গ্রুপ হয়ে গেছিলাম আর কি। যেখানে যেতাম সব জায়গায় একসাথেই যেতাম, ক্লাসে সবসময় একসাথেই বসতাম, সব জায়গায় মানে সব কিছু আমাদের একসাথেই ছিল আর কি। তো আমরা 2 ইয়ার বেশ ভালো করে কাটাই আর কি। বেশ পড়াশোনা হয়েছে, তার সাথে আড্ডা হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, সব কিছু হয়েছে। লাস্ট ইয়ার 3rd ইয়ারে আমরা ঠিক করলাম 5 জন মিলে যে আমরা এমন একটা হোস্টেলে থাকবো আর কি, যেখানে আমরা সবাই একসাথে থাকতে পারবো। কেননা আমি শ্রাবণী দুজনে একটা হোস্টেলে থাকতাম, রনি থাকতো ওর একটা রিলেটিভসদের বাড়িতে, ঠিক আছে। আর বাকি যে দুজন, তারা দুটো আলাদা আলাদা হোস্টেলে থাকতো, পিজিতে থাকতো বা হোস্টেলে থাকতো। এবার যেহেতু আমরা 5 জনেই আলাদা থাকতাম, তো আমরা ঠিক করলাম একসাথে থাকবো। এবং সেই সময়ই রনি, ও যে মামার বাড়িতে থাকতো আর কি, সেখানে নাকি তার একটু সমস্যা হতে শুরু করে। কারণ 2 বছর ধরে সে তার মামার বাড়িতে রয়েছে, সেখানে কোনো খরচা বা কিছু সে সাহায্য করতে পারে না। এক প্রকার দেখতে গেলে মামার ঘাড়ে বসে খাচ্ছিল, এই কথাটাই তার মামাকে বলেছিল। তো সেজন্য সে ছেড়ে দেয়, মা বাড়ি ছেড়ে দেয়, এবং সে একটা নতুন পিজি খুঁজছিল বা হোস্টেল খুঁজছিল। তো সেই জন্যই আমরা তখনই 5 জন প্ল্যান করি যে আমরা একসঙ্গে এমন একটা পিজিতে শিফট হবো যেখানে আমরা একসঙ্গে থাকতে পারবো। ওরা একটা পিজি খোঁজ পাই, এটা একটু আমাদের কলেজ থেকে দূরে হয়ে গেছিলো। দূরে বলা মানে হচ্ছে 45 মিনিটের ডিস্টেন্সে হয়ে গেছিলো আর কি। তো আমরা গেছিলাম সে হোস্টেল দেখতে। বিশাল বড় হোস্টেল, মানে একটা কোনো আশ্রম যেরকম হয় ঠিক সেরকম একটা হোস্টেল আর কি। মেয়েদের পোর্শন আলাদা, ছেলেদের পোর্শন আলাদা। মেয়েদের পোর্শনে প্রত্যেকটা রুমে 1 জন করেই থাকতে পারবে মেয়েদের, আর ছেলেদের রুমে একটা রুমে 3 জন 4 জন থাকতে পারবে। এবার আমি আর শ্রাবণী একই ফ্লোরে ঘর পেয়েছিলাম, কিন্তু আমাদের দুজনের যে রুম, সে রুমের মাঝখানে একটা রুম ছিল, যে রুমটা নাকি আবার বন্ধ ছিল, এবং সেটাকে কিন্তু তালা মারা ছিল, এবং তালার উপরে একটা লাল রঙের কাপড় দিয়ে মোড়া ছিল আর কি। তো আমরা যে সেই হোস্টেলে ওয়ার্ডেনকে আর কিছু জিজ্ঞেস করিনি বা কিছু করিনি, জানতেও চাইনি। আর ছেলেদের যে পোর্শন, সেই পোর্শনে ওরা 3 জন এক রুমেই থাকতো আর কি। এবার আমাদের প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছিলো যে আমরা প্রত্যেক দিন কলেজ থেকে ফেরার পরে আধ ঘন্টা 45 মিনিট রেস্ট করে আমরা বেরোতাম ঘোরাঘুরি করার জন্য। এবার 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরে এসে তারপর নিজেদের মতো কাজবাজ করে ঘুমিয়ে পড়তাম বা পড়াশোনা করতাম, পরদিন আবার কলেজ। এবার একদিনকে আমরা দেখি ওই যে মানে যখন ওই হোস্টেলে শিফট হই, সেই শিফট হওয়ার 2-3 দিনের মধ্যেই আমরা একটা দেখি যে ওই হোস্টেল লাগোয়াই, মানে হোস্টেলেরই একটা পার্ক রয়েছে। পার্কটা বেশ ভালোই বড় আর কি। প্রথম দিকে মানে পার্কে ঢোকার একদম মুখেই একটা পুরো লম্বা রাস্তা, যে রাস্তা দিয়ে একদম পুরো এই পার থেকে ওই পার, মানে পার্কে একদম শেষ প্রান্ত অবধি যাওয়া যাবে। এবং 2 দিকে গাছগাছালি রয়েছে, এবং তার সাথে বাগান রয়েছে, ফুল এইসব রয়েছে আর কি। এবং ওই যেখানে আর কি গাছগাছালি, ওখানেই
কিছু ডিস্টেন্স মেনটেন করে করে সিট রয়েছে, বসার সিট। এইবার আমরা যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ওখানে যেতাম পার্কে, আমরা বেশি দূরে যেতাম না, কেননা পার্কের সামনের দিকটাতেই আলো রয়েছে, কিন্তু ভেতর দিকে যত যাওয়া যাবে সেদিকে কিন্তু বেশি আলো নেই, লাইট ফাইট কিছু নেই। ওই রাস্তার পার্কের পাশে যে রাস্তা, সেই রাস্তার যে লাইটের যে আলো, সেই আলোই যেটুকুনি পরে ব্যাস ওইটুকুনি, ওরা না পড়ার মতনই আর কি। এবার আমরা কি করতাম, প্রত্যেক দিন ওই পার্কে গিয়ে, পার্কে একদম মুখেই দুটো বেঞ্চ রয়েছে বসার, তো সেই বেঞ্চে বসে আমরা নিজের মতো গল্প করতাম, আড্ডা মারতাম। তারপর 1-1.5 ঘন্টা পরে আবার উঠে চলে আসতাম। একদিনকে কি হয়, আমরা সেখানে গেছি, গিয়ে দেখছি ওই বেঞ্চের মধ্যে কয়েকজন অলরেডি বসে রয়েছে, মানে ওরাও একটা গ্রুপ ছিল আর কি। তো আমরা ওদেরকে ডিস্টার্ব করি না। আমরা তখন সেই সময় রনি বলে যে চ একটা কাজ করি, আমরা একটু হাঁটি আজকে, পার্কের শেষ প্রান্ত অব্দি যাই, দেখি কি আছে, আমরা তো কোনোদিন হাঁটিনি। সেই সময় শ্রাবণী বলে যে এই অন্ধকারে কি হাঁটবি, সাপ খবরও থাকতে পারে। তখন বাকিরা বলে যে সাপ খোপ থাকার কি আছে, মোবাইল নিয়ে চল, মোবাইলে আলো মেরে মেরে যাবো, কিছু সমস্যা হবে না, চ। আমরা যাই লাস্ট অব্দি, লাস্টে একদম গিয়ে দেখছি একটা বিশাল বড় অশ্বত্থ গাছ রয়েছে। এবার ওই অশ্বত্থ গাছের সামনে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গাছটা বিশাল বড়, এবং সেই গাছের সামনে একটা বোর্ড লাগানো রয়েছে, মানে যে গাছটা যবে জন্ম হয়েছে সেই সময়টা লেখা রয়েছে। আমরা হিসাব করে দেখলাম প্রায় 79-80 বছরের পুরোনো একটা গাছ, এবং ওই গাছের সামনে একটা মিষ্টির বাক্স, যেটা বন্ধ আর কি, এবং তার ওই যে উপরের যে বাক্সের উপরে যে ঢাকনাটা আর কি, সেখানে 3টে আঙুল দিয়ে যেন কেউ সিঁদুর বা লাল রঙের কিছু দিয়ে 3টে ওই দাগ মেরে দিয়েছে আর কি। এবং তার সামনে একটা প্রদীপ রয়েছে, যেটা নিভানো আর কি, মানে বোঝা যাচ্ছে যে প্রদীপটা আগের থেকে বন্ধ, মানে জ্বলছিল, যেটা এখন নিভে গেছে। এবং এই পুরো জিনিসটাকে লাল সিঁদুর দিয়ে গোল করা, মানে গোলটার মধ্যে এই দুটো জিনিস রয়েছে। এইবার এটা প্রথম দেখেছে শ্রাবণী দেখে বলছে এই দেখ কি সব পড়ে রয়েছে। তখন রনি ইয়ার্কি মেরে বলছে গাছে প্রাণ আছে না, ওই জন্য মনে হয় লোকজন খেতে দিয়েছে, এই কথাটা বলার পরে গাছে তো খাওয়া হয়ে গেছে, চল এবার আমরা খাই বলে সেই মিষ্টির যে বাক্সটা সেটা তুলে নিয়ে আসে। আমি বললাম যে ভাই এসব করিস না, নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার রয়েছে, নাহলে মিষ্টির বাক্স এখানে পড়ে থাকার কথা নয়, এবং তার উপরে লাল সিঁদুর দিয়ে এরকম করে মার্ক করা থাকবে না। তখন রনি সঞ্জয় দুজন মিলে আমার কথাটাকে হেসে উড়িয়ে দেয়। তখন ওরা বলে যে তুই একটু বেশি ভাবিস ভাই, এত ভাবিস না জীবনে, অনেক কিছু বলে। এবার সে রনির হাতে বাক্স, রনি নিজে খায়, সবাইকে খাওয়ায় জোর করে, আমি খেতে চাইনি, জোর করে আমাকে খাইয়েছে। এবং সেখানে 6টা মতো মিষ্টি ছিল আর কি। সে খেতে খেতে পার্কের বাইরের দিকে আমরা এগিয়ে আসছিলাম। একদম পার্কের বাইরে এসে আমরা দেখছি আমাদের কলেজেরই একটা প্রফেসর আমাদের পার্কের সামনে দিয়ে যাচ্ছে, পাস করছে। তো সঞ্জয় দেখে দাঁড় করে, এবং ওই প্রফেসরটা ভীষণই ফ্র্যাঙ্ক, মানে আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে, যেহেতু কম বয়স ছিলেন ওনার, তো আমাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করতো আর কি, বিশেষ করে আমাদের 5 জনের সাথে। তো উনি দাঁড় করে, সঞ্জয় ওনাকে দাঁড় করে এবং বলে যে কোথায় গেছিলেন এই সব জিজ্ঞেস করে। তো সে বলে যে এখানেই নাকি তার একজন স্টুডেন্ট আছে, তার শরীর খারাপ, তাকে সে দেখতে এসেছিলেন। তো তারপর রনি ওনাকে মিষ্টি খাওয়ায়, যে মিষ্টিটা আমরা খাচ্ছিলাম সেটা ওনাকে খাওয়ায়, তাকেও জোর করেই খাইয়েছিল। তারপরে সে চলে যায়। তো যথারীতি এবার আমরা আমাদের রুমে ফিরে আসি। রাতে আমরা হোস্টেলের যে ক্যান্টিন সেখানে আমরা ডিনারটা করে নিই, যে যার মতো ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি, আমি যখন উঠলাম, মাথাটা যখন তুললাম, আমার মনে হলো কেউ যেন আবার আমাকে ধাক্কা মেরে শুয়ে দিল, মানে কেউ করেনি, বাট যেরকম হবে ভয় ফিল, জাস্ট মাথাটা তুললাম, আবার ধপাস করে যেরকম করে শুয়েছিলাম অমনি করে পড়ে গেলাম। মানে আমার শরীরটা এতটাই ভারী হয়ে গেছিলো যে আমি নিজের শরীরটা নিজে তুলতে পারছিলাম না। মোবাইলে দেখলাম টাইম কটা বাজে, দেখছি 10টা 52। আমাদের প্রত্যেক দিন আমরা 8টার সময় বেরোই কলেজের জন্য, সেদিনকে বাজে 10টা 52। আমি ধরফর করে উঠে বসলাম। তারপরে মনে হচ্ছে যে আমার পুরো শরীরে, যেখানে আমার ওজন খুব
খুব যে হলে 54-55, সেখানে আমার মনে হচ্ছে 70-75 কেজি ওজন হয়ে গেছে আমার। এবং আমার মাথা এতটাই যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল পেছন থেকে কেউ হাতুড়ি মারছে কন্টিনিউয়াসলি। আমি দেখছি একটা জিনিস, যে আমার মোবাইলে কিন্তু কেউ কল করেনি। সাধারণত এটা হয় না, কেননা আমাদের 5 জনের মধ্যে কেউ যদি কলেজ মিস করি, বাকিরা খোঁজ খবর নেয় যে কেন গেলাম না, শরীর ঠিক আছে কিনা, এইসব। আমি দেখলাম যে আমাকে কিন্তু কেউ কল করেনি। 10:52 সেই সময় বাজে। আমি প্রথমে শ্রাবণীকে কল করলাম, প্রথমবারে কিন্তু কল রিঙ্গিং গেল। সেকেন্ডবারে যখন আমি ওর কল করলাম আবার, ও ধরলো। ধরার পরে ওর গলা শুনে বুঝতে পারলাম সে এখনো ঘুমাচ্ছে। শ্রাবণী ও ঘুম থেকে উঠে বলছে, কি হয়েছে বল। আমি বললাম, কলেজ যাবি না ভাই, কটা বাজে? ও ঘড়ি দেখে ও ধর্ম করে উঠে বসেছে। ও তখন বলছে একই কথা, যে ওর শরীর ভীষণই ভারী হয়ে গেছে এবং মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। তারপর আমি সঞ্জয়কে কল করতে লাগলাম এবং অনিকেতকে আমার বন্ধু শ্রাবণী কল করতে লাগলো, কিন্তু কোনোভাবেই ওরা কিন্তু কল তুলছিল না। তো অনেকক্ষণ পরে ওরা কল তোলে এবং ওদেরও সেম অবস্থা। ওরা জাস্ট সবে মাত্রই ঘুম থেকে উঠেছিল ওই সময়, এবং ওরাও একই কথা বলছে যে ওদের শরীর নাকি পুরো একদম ভারী হয়ে গেছে। তো আমরা সেই সময় একেবারেই নিজের ঘর থেকে বেরোতেই পারিনি। আমার পাশে যেহেতু শ্রাবণীর ঘর, তো শ্রাবণী আমার ঘরে এসেছিল, কিন্তু আমাদের ঘর থেকে, আমাদের রুম থেকে আমরা যে নিচে গিয়ে ওদের বাকি 3 জনের সাথে দেখা করব, এই এনার্জিটুকু নিয়ে আমাদের শরীরের মধ্যে ছিল না। ঠিক আছে, তো আমরা তারপরে দুপুরবেলা কোনোভাবে কষ্ট করে ক্যান্টিনে যাই, লাঞ্চটা করি, করে আবার ফিরে আসি নিজেদের রুমে। ধীরে 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 শরীরটা একটু একটু করে ঠিক হতে লাগলো। আমরা আবার সন্ধ্যেবেলা বেরোলাম, বেরিয়ে আবার সেই পার্কে গিয়ে আড্ডা মারলাম। আমরা এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে আমরা 5 জনেরই একই সাথে একই জিনিস হলো, যেটা কিন্তু একদমই কোইন্সিডেন্ট নয়। ঠিক আছে, তো যাই হোক, এইসব নিয়ে আমরা সেই রাতটা কথা বলছিলাম। এবার যেদিনকে ওই মিষ্টি খাইয়েছিল আমাদের ওই স্যারকে, রনি, 2 দিন পরে আমরা শুনলাম যে ওই স্যারের নাকি প্রফেসরের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট। কলেজে গিয়ে জানতে পেরেছিলাম। তো আমরা কলেজ ফেরার পথে আমাদের ওই বাঙ্গুরে গেছিলো, লেকটাউন বাঙ্গুরে তাকে রাখা হয়েছিল। তো সেখানে আমরা যাই, গিয়ে স্যারের সাথে দেখা করি। দেখা করার পরে স্যার বলছে যে সে নাকি আগের দিন রাতের বেলা একটা স্টুডেন্টকে পড়িয়ে ফিরছিল। তো যে রাস্তায় ফিরছিল সে রাস্তাটা একটু খালি ছিল আর কি, অতটা লোকজন ছিল না। খালি রাস্তা দিয়ে আসছে, হঠাৎ করে সে দেখছে তার বাইকের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে চলে এসছে। মানে কোথাও সে আশেপাশে কিন্তু সে ছিল না, হঠাৎ করে সে তার বাইকের সামনে চলে আসছে, দাঁড়িয়ে পড়ে, এবং তার শরীরের বর্ণটা এরকম দেয়, একদম ফর্সা, তার চুলগুলো দুদিকে ঝুলছে, খোলা আর কি, উড়ছে হাওয়ায়। এবং সে যে একটা সালোয়ার কামিজ পরেছিল সেটা খুবই নোংরা, যেন মনে হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর সেটাকে সে পরিষ্কার করেনি। এবং তার হাতে 2 হাতে বালা পরা ছিল, চুড়ি, এবং তার পায়ে কিন্তু কোনো জুতো বা চটি কিছু ছিল না। আর তার চোখগুলো ভীষণই বড় বড়। এই হচ্ছে তার বর্ণনা। সে ওখানে ওরকম করে দেখে এবং তাকে পাশ কাটাতে গিয়ে, তাকে বাঁচাতে গিয়ে সে কিট খেয়ে যায় রাস্তাতেই, এবং তার মাথাটা একটা পাথরে গিয়ে লাগে। তারপরে সে ওখানে সেন্সলেস হয়ে যায়। ওখানকার লোকজন তাকে ধরে নিয়ে এসে এখানে হসপিটালে অ্যাডমিট করে। এই হচ্ছে ঘটনা। এই ঘটনা যেদিনকে আমরা দেখা করে এলাম, এসব জেনে এলাম, 2 দিন পরে আমরা শুনতে পেলাম আবার স্যার নাকি মারা গেছে। আমাদের ভীষণই খারাপ লাগে, ভীষণ কষ্ট হয় যে একটা ভালো মানুষ যিনি চলে গেল। এবার কি হয়, যত দিন যেতে লাগলো আমাদের 5 জনের শরীরের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল আর কি। আমরা বুঝতে পারছিলাম যে আমাদের পড়াশোনা একদমই মন বসতো না, খাওয়া দাওয়াতে মন বসতো না, এবং আমাদের রাতেরবেলা ঘুমটাও কিন্তু ঠিক করে হতো না। ঘুম হচ্ছি, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে একবারে। তারপরে যখন ঘুম ভেঙে যেত, তারপরে আর ঘুম হতো না। বারবার মনে হতো যেন কেউ ডাকছে, কেউ যেন দেখছে, কেউ আশেপাশে ঘুরছে, এরকম একটা মনে হতো। একদিন কি হয়,
লাঞ্চ ডিনার দুটোই আমাদের হোস্টেলের ক্যান্টিন থেকে দেয়, কিন্তু সন্ধ্যেবেলায় যে খাবারটা সেটা আমার ঘরে রুমে একটা স্টোভ রয়েছে, সেই স্টোভে আমি বানিয়ে নিই, ম্যাগি পাস্তা এসব বানাই। একদিনকে সন্ধ্যাবেলা আমি এরকম খাবার বানাচ্ছি, আমার হঠাৎ করে মনে হলো, আমি মেঝেতে, আমার রুমের মেঝেতে স্টোভে বসে খাবার বানাচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমার পেছনে এসে বসলো আর কি, এবং বসে আমি কি করছি সেটা উঁকি মেরে দেখছে, মানে পেছন থেকে সামনে উঁকি মেরে দেখছে আমি কি করছি। আমি ঘুরলাম পেছনের দিকে, কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না। কিন্তু একটা মানুষ যখন বা কিছুই আপনার পেছনে এসে বসবে বা দাঁড়াবে, আপনারা একটা প্রেজেন্স বুঝতে পারবেন, সেই জিনিসটা আমি পেয়েছিলাম। আবার যখন আমি সামনে ঘুরে রান্নাটা করছি আর কি, আবার সেম জিনিস, কিন্তু সেই সময় কিন্তু আমি একটা নিঃশ্বাসে একটা যে শব্দ হয়, সেই শব্দটা আমি পেয়েছিলাম। শীতকালের সময় ছিল, অতটা পাখা যত চলতো না কোনো ঘরেই, এবং নিস্তব্ধ এলাকা, আমি একটা নিঃশ্বাসের শব্দ আমি পেয়েছিলাম। তো যাই হোক, সেদিনকে কোনোভাবে কাটে আর কি। পরের দিনকে রাতের বেলা আমি দেখতে পাই, রাতের বেলা শুয়ে রয়েছে, হঠাৎ করে আমার মনে হলো কেউ যেন আমার ঘরের মধ্যে, মানে সবসময় মোবাইল ঘাটছিলাম, হঠাৎ করে মনে হলো কেউ যেন আমার ঘরের মধ্যে পায়চারি মারছে। আমি তো শীতকালে কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছে, তাও মনে হচ্ছে কেউ যেন ঘরের মধ্যে পায়চারি মারছে। এবার আমি যে উঠে দেখবো, মানে কম্বলটা সরিয়ে দেখবো যে কে রয়েছে, সেই সাহসটুকুনি আমার মধ্যে নেই। আমি প্রচণ্ড, আমার ভয় লাগছিল, আমি শুধু কারোর প্রেজেন্স বুঝতে পারছিলাম, এবং নিঃশ্বাসের যে শব্দটা সেটা আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু পায়ের শব্দ বা কিছু এসব কিন্তু আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এবার কি হয়, আমি সেই সময় কম্বল না সরেই শ্রাবণীকে কল করি। সময় তখন 12:20-25 এরকম হবে, 12:30টার মতোই হবে। শ্রাবণীকে কল করি, বলি যে ভাই, আমার না ভীষণ একটু ভয় লাগছে, জানি না কেন, তুই একটু আমার রুমে আসতে পারবি, একসাথে শুয়ে আজকের দিনটা? বলে ঠিক আছে দাঁড়া আসছি, দরজাটা খোল। আমি ঠাকুরের নাম নিয়ে কম্বলটা সরাই, দেখলাম ঘরের মধ্যে কেউই নেই, পুরো একটা শূন্য ঘর। আমি নিচে নেমে যখন আমি দরজার দিকে আসবো, দরজার দিকে মুখ করেছি, আমি দেখছি যে আমার দরজার সামনেই কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, যেটা আমি দরজার নিচ থেকে দেখতে পারছি। মানে আলো তো রয়েছে বাইরে, এবং সেই আলোর মধ্যেই যখন কেউ দাঁড়িয়ে থাকে দেখা যায়, তো সেটাই আমি দেখতে পাচ্ছিলাম, কারোর ছায়া আমার দরজার বাইরে রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আমি ভাবলাম বোধহয় এসে গেছে আমার বন্ধু শ্রাবণী, বা এত তাড়াতাড়ি এসে গেল, আমি এটা ভাবলাম। দেখে আমি তাড়াতাড়ি করে গেলাম দরজাটা খোলার জন্যে। দরজাটা খুলে দেখছি সেখানে কেউ নেই, একদম পুরো নিস্তব্ধ, কিচ্ছু সেখানে ছিল না। এইবার কি হয়, আমি আশেপাশে দেখছি, ও লুকিয়ে গেল কিনা ভয় দেখানোর জন্যে, কোথাও কেউ ছিল না। আমি দাঁড়িয়ে রয়েছি দরজাটা খুলে, ভাবছি কে তাহলে দাঁড়িয়ে ছিল, আর এইটুকুনি সময়ের মধ্যে কোথায় উদা হয়ে গেল। তখনই আমি আমার কাঁধে একটা ঠান্ডা হাত স্পর্শ পেলাম। সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডের মধ্যে আমি যখনই খাটটা ঘোরাই, ঘর একেবারে জনশূন্য, সেখানে কিচ্ছু ছিল না। তারপরে আমি যখন সারা ঘরের দিকে তাকিয়ে রয়েছি, যে কি দেখলাম, কিসের স্পর্শ আমি পেলাম, কারণ আমি যে স্পর্শটা পেয়েছিলাম সেটা কিন্তু আমি মনে ভুল ভেবে এগিয়ে যেতে পারছিলাম না, কারণ আমার স্পর্শটা আমি স্পষ্ট পেয়েছিলাম। আর ঠিক সেই সময় আমার নাম ধরে কেউ একজন ডাকে, আর আমি যখন ঘুরে দেখাই দেখছি আমার বন্ধু। আমি একদম ভয় চমকে উঠি। ও আমাকে বলছে যে কি রে, ভয় পেলি কেন, চমকাচ্ছিস কেন? আমি বললাম না না কিছু না, আয় ভেতরে। বললাম দরজা দিয়ে আমরা দুজনে একসাথে শুয়ে পড়ি। সেদিনকে রাতে ঘুম আমার অনেক রাতেই হয়েছিল তারপরে, কিন্তু আমি যতক্ষণ আমার ঘুম আসছিল না, আমি একটাই কথা ভাবছিলাম যে হাতের যে স্পর্শ সেটা কার ছিল, এবং আমার ঘরের দরজার সামনেই বা কে দাঁড়িয়ে ছিল। এবার তারপরের দিনকে কি হয়, সেমভাবে আমি আবার ভয় পেতে লাগলাম। আমি আবার সামনে কল করলাম যে ভাই একটু আসবি, আমার ভয় করছে। বলছে আজকে আবার? আমি বললাম হ্যাঁ আয় না। এবার আমি সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা খুললাম। আমি দেখছি যে শ্রাবণী ঘর থেকে বেরিয়ে কোথাও একটা
এগিয়ে চলে যাচ্ছে, মানে আমার আমার রুমের দিকে আসছে না, ও অন্য রুমের দিকে অন্যদিকে চলে যাচ্ছে, মানে যেদিকে নিচে যাবে, আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, যেদিকে নিচে যাবে সেদিকেও চলে যাচ্ছে। আমি অনেকবার ধরে শ্রাবণী, এই শ্রাবণী, ওদিকে কোথায় যাচ্ছিস রাতের বেলা, এমনি করে ডাকছি, কিন্তু কোনো সাড়া শব্দ কিন্তু ও দিচ্ছে না। এইবার আমি যখন নিজের ঘরে এসে, মানে যখন দেখলাম ও অনেকটা চলে গেছে, এবার আমার ভয়ও করছে ও পেছন পেছন যেতে অত রাতের বেলা। আমি নিজের ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিলাম। তো আমি ওখানে না গিয়ে যখন দেখলাম সারা শব্দ দিচ্ছে না কিছু, আমি নিজের ঘরে এসে নিজের বিছানা থেকে মোবাইলটাকে নিয়ে ওই কল করতে যাব, কল করে জিজ্ঞেস করলাম তুই ওদিকে নিচে কোথায় যাচ্ছিস। তখন ও আমাকে বলছে নিচে। কে নিচে যাবে যাচ্ছে, এই বলে সে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। আমি দেখলাম সে নিজের ঘর থেকে বেরিয়েছে, আমার ঘরে এসে ঢুকলো। আমি রীতিমতো শক যে এটা আমি কি দেখলাম। আর সামনে যে ড্রেসটা বলে, মানে যে একটা টি শার্ট আর একটা টপ, মানে প্যান্ট পরে এসেছিল, হাফ প্যান্ট, ওই সেম ড্রেস পরেই কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখলাম মহিলাটা, যে মেয়েটা আমি দেখলাম সেটা কিন্তু নিচের দিকে যাচ্ছিল। আমি ওকে বললাম ঘটনাটা, কিন্তু ও হেসে উড়িয়ে দিল। আমার একটা কথা বিশ্বাস করলো না। বলছে এটা হতে পারে? আমি নিজের ঘর থেকে বেরিয়ে গেলাম, তুই আমাকে তুই বলছিস যে আমি নাকি নিচে চলে গেলাম, এটা সম্ভব? সেদিনকে রাতে আমার একটা ফোঁটাও ঘুম হয়নি। আগের দিন রাতের ঘটনা, পরের দিনকে রাতের ঘটনা, এই দুটো ঘটনার মধ্যে আমি কিছু না কিছু কানেকশন তো পাচ্ছিলাম। পরের দিনকে আমরা কলেজ যাই, আমরা লাঞ্চ টাইমে, তো নিজের হোস্টেলেই থাকতে পারি না, যেদিনকে থাকি সেদিনকে লাঞ্চের টাইমে খাই। কিন্তু যেদিনকে আমরা কলেজে যাই, কলেজে ক্যান্টিনে আমাদের খেতে হয়, তো ক্যান্টিনে বসে আমরা খাচ্ছি। আমি দেখছি বারবার রনি তার পিঠের মধ্যে হাত দিচ্ছে। আমি বললাম কি হয়েছে, তো পিঠে কিছু হয়েছে নাকি, বারবার পিঠে হাত দিচ্ছিস কেন? তখন ও বলছে পিঠটা না ভীষণ জ্বালা করছে ভাই, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে। বললাম কেন, কি হয়েছে পিঠে? জানি না, ভীষণ জ্বালা করছে। সঞ্জয় তখন বলেছে টি শার্টটা খোল দেখি কি আছে দেখি। যেই মাত্র টি শার্টটা খোলা হয়েছে ওর পিঠ থেকে, আমরা যেটা দেখলাম সেটা আমাদের একদম বেহুশ করার জন্য একদম কাফি ছিল। আমরা দেখছি যে ওর পিঠে নখের দাগ, মানে দুটো হাতের কেউ যেন কোনো মেয়ে বা ছেলে যে কেউ হোক, দুটো হাত দিয়ে তার পিঠের মধ্যে আঁচড় মেরেছে, এবং আঁচড়ের যে দাগ, যে ক্ষতগুলো এতটাই গভীর সেখান থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, এবং কোনো কোনো জায়গায় রক্তগুলো একদম পুরো জমাট বেঁধে গেছে। তারপর যখন সঞ্জয় ছবি তোলে ওকে দেখায়, ও রীতিমতো শীতকালে ঘামতে শুরু করে। ও বলছে এটা কি করে সম্ভব। তারপরে অনেক মলম ফলম অনেক কিছু লাগায়, ওষুধ ওষুধ খায়, কিছু লাভ হয়নি। পরদিনকে রাতের বেলা সেম জিনিস হয়েছিল সঞ্জয়ের সাথে। পরদিন আবার দুপুরবেলা সেমভাবে সঞ্জয় পিঠে বারবার হাত দিচ্ছে। যখন আবার তার পিঠ খোলা হলো, সেম জিনিস। তারপর দিনকে অনিকেতের সাথে 3 দিন পর পর 3জনের সাথে এই সেম জিনিসটা হয়েছে, কিন্তু কারোরই কিন্তু সেরকমভাবে ঠিক হচ্ছিল না জিনিসটা। সর্বপ্রথম রনির সাথে হয়েছে, কিন্তু রনির যখন 3 দিন পরে ওর পিঠের ঘাগুলো দেখা হচ্ছে একদম পুরো দগদগে, যেন মনে হচ্ছে কিছুক্ষণ আগেই হয়েছে, এরকম কোনোভাবেই কিন্তু সেগুলো ঠিক হচ্ছিল না। ওরা ঘরে ঢোকার পর থেকে পরেই, যখন ওরা বলছে ওরা রুমে ঢোকার পর থেকে শীতকালের মধ্যেও ওরা নিজেদের গায়ে কোনো রকম কোনো টি শার্ট বা কোনো জামা কিছু পরতে পারছিল না। যখনই টাচ লাগছে তখনই ওদের জ্বালা করছে, এরকম একটা ব্যাপার। এবার যে জিনিসটা আমাদের মধ্যে হচ্ছিল সেটা হচ্ছে খাবারের প্রতি একটা অনীহা। আমরা বুঝতে পারছিলাম যখনই আমরা কিছু খাচ্ছিলাম, এই যখনই আমাদের 5জনের সাথেই হচ্ছিল জিনিসগুলো একসাথে, যখনই আমরা কিছু খাচ্ছিলাম আমাদের কিন্তু বমি হয়ে বেরিয়ে যাচ্ছে, যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে। আমরা একদম পুরো বিছানায় শুয়ে পড়ার মতো অবস্থা। প্রত্যেক দিন কারোর না কারোর শরীর খারাপ, 1 দিন 2 দিন গ্যাপে গ্যাপেই কারোর না কারোর শরীর খারাপ লেগেই রয়েছে। আমাদের পড়াশোনায় মন উঠে গেছিলো, পড়তে আমাদের একদম ভালো লাগতো না। কলেজ যাওয়া তো দূর, নিজেদের মধ্যে দেখা অবধি করতাম না। সন্ধ্যাবেলা যে আড্ডা সেটাও বন্ধ হয়ে গেছিলো। আমরা এক প্রকার দেখতে গেলে
অলস হয়ে গেছিলাম, একদম পুরো নিজেদের বিছানায় সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। খাবার টাইমে কোনোভাবে খেতে যেতাম, আবার এসে নিজেদের বিছানায় শুয়ে পড়তাম। বাড়ি থেকে কল করতো, কল ধরতাম না। 10 বা 12 বার কল করলে একবার কল করে কথা বলতাম কোনোভাবে, আবার রেখে দিতাম। এরকম একটা আমাদের মধ্যে হয়ে গেছিল। এবার এইসব মধ্যেই সঞ্জয়ের শরীর ভীষণই খারাপ হয়ে যায়, ভীষণ। তো সেই সময় আমরা কল করি ওর বাড়িতে। ওর বাবা এবং ওর জ্যাঠার এক ছেলে দুজন মিলে এসে, ওর বাড়ি হচ্ছে নদিয়ায়, তো নদিয়া থেকে আসে, ওকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওর ওখানে শরীর আরও খারাপ হয়ে গেছিলো। ও নাকি বিছানার সাথে একদম পুরো মিশে গেছিলো। ডাক্তার দেখেছিল, কোনো লাভের লাভ কিচ্ছু হয়নি। তারপর একটা তান্ত্রিকের সাথে তার বাবা কনসাল্ট করেছিল। তান্ত্রিক দেখে এসেছিল বাড়িতে দেখার জন্যে। তাকে একটা ফর্দ দিয়ে যায় সঞ্জয় বাবাকে, বলে জিনিসগুলো আনতে, কাল পরদিনকে রাতের বেলা তার আসার কথা পুজো দেওয়ার জন্য, বাড়িতে পুজো করতে হবে। রাতের বেলা যখন সে আসছে, রাত্রির ভোর 3টের সময়, সে এসে পৌঁছায়নি। পরদিন সকালবেলায় সেই তান্ত্রিকের একজন শিষ্য সঞ্জয় বাবাকে কল করে বলে সে রাতের বেলা নাকি নিজের স্কুটারে করে সঞ্জয় বাড়িতে আসছিল। সেই সময় নাকি একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে উড়িয়ে দেয় এবং সে ওখানে স্পটেড। এবং সে যে রাস্তা দিয়ে আসছিল সেখানে কোনো রকম বড় গাড়ি অ্যালাউড না, সবসময় ছোট গাড়ি, 4 চাকা আর স্কুটি এইসবই অ্যালাউড। কিন্তু বড় গাড়ি ওখান থেকে কী করে এলো কেউ কিচ্ছু জানে না। তো এরপরে ধীরে ধীরে সঞ্জয়ের পুজো দিতে লাগে বিভিন্ন মন্দিরে। ওই ফুল এনে সঞ্জয় মাথায় লাগায় এবং সে ওই যে একদম পুরো বিছানায় মিশিয়ে গেছিল সেই থেকে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। যেহেতু আমাদের 3rd ইয়ারের একদম লাস্ট মোমেন্টে আমরা এসে গেছি, আমাদের 3rd ইয়ারের একদম ফাইনাল এক্সাম 6th সেমিস্টার। তো সেই সময় সঞ্জয়কে বাধ্য হয়ে কিন্তু ফিরে আসতে হয় আমাদের কলেজে, হোস্টেলে। আমরা পরীক্ষা দিই, কিন্তু আমরা 5জনই আমরা জানতাম পরীক্ষা আমাদের ভালো হয়নি, কারোরই ভালো হয়নি। পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে যেদিনকে আমাদের লাস্ট পরীক্ষা ছিল, লাস্ট এক্সাম ছিল, তার একদিন গ্যাপেই শ্রাবণী প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড। তো ও আমাকে কল করে রাতের বেলায়, সন্ধ্যের দিকে হবে সেই সময়। তো কল করে আমাকে, আমি যাই ওর রুমে, বলছে তার প্রচণ্ড পেটে ব্যথা। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আমি, শ্রাবণী এবং বাকি 3জনও যায়, অনিকেত, সঞ্জয়, রনি। যাওয়ার পরে সেই সময় ডাক্তার দেখে বলছে সে নাকি প্রেগনেন্ট, তার নাকি সার্জারি করতে হবে। এবার কি হয়, 2 দিন রাখার পরে ডাক্তার বলছে তার নাকি বাচ্চাটা পেটের মধ্যেই মারা গেছে। বয়সটা কম, তাহলেও সঞ্জয়, আমরা সবারই বয়স কম ছিল, তাহলেও কিন্তু অনিকেত আর আমার বন্ধু শ্রাবণী দুজনেই চেয়েছিল যে বাচ্চাটা যাতে নষ্ট না হোক, কারণ ওরা কাপল ছিল, আর স্বাভাবিকভাবে ওটা ওদেরই বাচ্চা আর কি। তো ওরা চেয়েছিল যে বাচ্চাটা নষ্ট না হোক। বাচ্চাটা নষ্ট হওয়ার পরে যখন জানতে পারে পেটেই নষ্ট হয়ে গেছে, তখন ওরা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, মানে শ্রাবণী ভীষণই কান্নাকাটি করে এবং তার ওই কান্নাকাটির চক্করেই শরীর আরও খারাপ হয়ে যায় সেই সময়। এবং 3 দিন পরে শ্রাবণীও কিন্তু হসপিটালেই মারা যায়। তারপরে কিন্তু আমার অনিকেত একদম পুরো পাগলের মতো হয়ে গেছিলো, মানে ও বুঝতে পারছিল না যে ও কী করবে, কোথায় যাবে। ওর বাবা মাকে কল করা হয়, শ্রাবণী বাবা মাকে আসে, তার মেয়ের বডি নিয়ে যায়। আমরা সবাই যাই ওর গ্রামে আর কি, আমরা সবাই গ্রাম থেকেই বিলং করি, আমাদের এমন কেউ নেই যে আমরা শহর থেকে এসেছিলাম আর কি। সেই জন্যেই আমাদের 5জনের এত বন্ডিং ছিল। তো গ্রামে যাই আমরা, ওর বাড়ি হচ্ছে পুরুলিয়ায়। তো সেখানে গিয়ে আমরা সমস্ত সৎকার করি। আর যখন ওর চিতা আগুন জ্বালানো হয়, ওদের ওখানে এখনও চুল্লির কোনো ব্যবস্থা নেই, কাঠে আগুন জ্বালায়। তো কাঠে যখন আগুন জ্বালাচ্ছে, অনিকেত পাগলের মতো হাউমাউ করে কাঁপতে লাগে এবং সেদিকে কাঠে আগুনের দিকে দৌড়ে যায়। ও বারবার বলছে ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি নিজেও মরে যাবো। দৌড়ে যায় এবং ও ওই কাঠের আগুনের মধ্যে কিন্তু ছাপ মেরেও দিয়েছিল। তারপরে কোনোভাবে
ওইখানকার লোকজনই ওকে ধরে টেনে বের করে আনে এবং তার শরীরের ওই যে ছাপ মেরেছিল ওখানে কিন্তু ওর শরীর অনেকটা পরিমাণে প্রায় 60-70% ওখানেই বার্ন হয়ে গেছিলো। হসপিটালে নিয়ে যাওয়া হয়, 7 দিন ও হসপিটালে ছিল এবং পুরুলিয়া মাল্টি ন্যাশনাল হসপিটাল আর কি থাকার পরে সেখানে সঞ্জয় কিন্তু অনিকেদেরও কিন্তু মৃত্যু ঘটে। আমরা 2-3 জনে একদম পুরো পাগলের মতো হয়ে গেছিলাম, মানে একটা গ্রুপ যেটা কিনা একদম পুরো গ্রুপের মধ্যে 2 জনের মৃত্যু হলো। আমরা 3জন ভালোভাবে বুঝতে পারছিলাম যে এটা কিন্তু কোনো কোইন্সিডেন্ট নয়। সেই যে মিষ্টি আমরা খেয়েছিলাম সে তারপর থেকেই যত সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে। এবার একদিন কি হয়, আমরা তখনও হোস্টেলেই ছিলাম। আমরা যখন ফিরছি, একটা আমাদের দোকান রয়েছে হোস্টেলের সামনে, সে দোকানের সামনে দিয়ে যখন আমরা হোস্টেলে আসি তখন কিন্তু ওই পার্ক যেটা রয়েছে সে পার্কের ওপর দিয়ে আমাদের আসতে হয়। তো পার্কের ওপর দিয়ে আমরা আসছি, একদিনকে দেখছি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে যে কিনা ওই একদম হুবহু যে স্যার আমাদের বর্ণনা করেছিলেন যার মৃত্যু হয়েছিল প্রফেসর, তার মতনই দেখছি আমাদেরকে তাকিয়ে রয়েছে ড্যাব ড্যাব করে। আমি তাকে দেখলাম, তবে আমি তাকে এড়িয়ে চলে এলাম। ও একদম পুরো পার্কের মুখে দাঁড়িয়ে ছিল, এড়িয়ে চলে এলাম। পার্ক থেকে আমাদের হোস্টেলের যে গেট সেটা হয়তো খুব যে হলে 1 থেকে 1.5 মিনিট হবে। আমি হোস্টেলের গেটে এসে যখন পেছনগুলো ওর দিকে তাকাই দেখছি ও তখনও আমার দিকে তাকিয়ে রয়েছে। এটা প্রতিদিন, ওটা প্রথম দিন ছিল, ওটা কিন্তু তারপরে প্রতিদিনের হয়ে গেছিলো আর কি। প্রত্যেক দিন আমি রাস্তা দিয়ে ফিরতাম আর ওকে দেখতে পেতাম। একদিনকে সঞ্জয় আমাকে বলছে যে আমি আর সঞ্জয় কলেজ থেকে ফিরছিলাম, সেদিনকে রনি কলেজ যায়নি। আমাকে সঞ্জয় বলছে যে দেখ, মেয়েটাকে আমি প্রত্যেকদিন দেখতে পাই, এখানে এই সময়টা দাঁড়িয়ে থাকে আর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকায়, আমার দিকে তাকিয়ে থাকে, এমন অদ্ভুতভাবে একটা দেখতে দেখ। আমি শুনে অবাক। আমি তাড়াতাড়ি করে হোস্টেলে আসি, এসে সঞ্জয়কে বললি তুই কি বললি? বলছে কি বললাম, রাস্তায় কি বললি? ও বলছে যে ওই মেয়েটা প্রত্যেক দিনকে আমি ওকে দেখতে পাই, একদম ওই মুখেই দাঁড়িয়ে থাকে পার্কের আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। যতক্ষণ আমি হোস্টেলের গেট দিয়ে ঢুকে যাই ততক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমি ওকে বললাম এই জিনিসটা, সেম জিনিসটা আমার সাথে হয়। এবার আমরা 2জন রনিকে কি জিজ্ঞেস করলাম, রনি বলছে হ্যাঁ সেম। আমরা 3জনই ওই মেয়েটাকে দেখতে পেতাম যে পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছে, যে কিনা আমরা 3জনকে ওরকম করে দেখতো। এবং আমরা 3জনেই এটা বুঝতে পারলাম যে এটা কিন্তু কোনো কোইন্সিডেন্ট নয়, আর এই মেয়েটাই সেই মেয়েটা যেটা কিনা স্যার দেখতে পেয়েছিল, প্রফেসরটা দেখতে পেয়েছিল আমাদের। আমরা এটা বুঝতে পেরেছিলাম এবং আমরা বুঝে গেছিলাম যে এতদিন ধরে, এই 1 বছর ধরে আমাদের সাথে যা যা হয়েছে তার পেছনে কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে। যবে থেকে আমরা ওই গাছের সামনে থেকে ওই মিষ্টি খেয়েছি তবে থেকেই আমাদের সাথে এই জিনিসগুলো হওয়া চালু হয়েছে, যেগুলো আমরা 3জনই বুঝতে পেরে গিয়েছিলাম। এবার আমরা কি করি, সেই সময় কলেজের যে রেজাল্ট, ওর লাস্ট এক্সামের যে রেজাল্ট সেটা তো বেরোতে দেরি। তো আমরা সেই সময় আমরা 3জনে বাড়ি চলে যাই। বাড়িতে আসার পরেও কিন্তু রেহাই নেই। আমার বাড়িতে আসার পরে ওখানে তাও আমি ছিলাম, ওদের সাথে বন্ধুদের সাথে দেখা হতো, কিন্তু প্রত্যেক দিন যেটা ফিল করতাম, ফেস করতাম, সবাই একসাথে করতাম। কিন্তু বাড়ি আসার পরে আমার ব্যবহার, আচার আচরণে আমূল পরিবর্তন। কেউ আমার সাথে কথা বলতে পারছে না, বাবা মা, আমার এক ভাই আছে, সে কারোর সাথে আমি কথা বলতেই পারছি না। যেই আমার সাথে কথা বলতে আসছে তাকে আমি চিৎকার চেঁচামেচি করা শুরু করছি। মাঝে মাঝে যখন এতটাই মাথা গরম হয়ে যাচ্ছে অকারণে, আমি জানিও না কী কারণ, যখন মাথা গরম হচ্ছে আমি তাদের দিকে চিৎকার চেঁচামেচি করছি, অসভ্য ভাষায় গালিগালাজ করছি। এবার যখন আমার মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার নিজেরই একটা গিল্টি ফিল হচ্ছে যে কেন আমি এই সমস্ত কথাবার্তা বললাম। আর রাত্রির বেলায় শোয়া মাত্রই ওখানে তো আমি আর ওই মেয়েটাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দেখতে পেতাম না। আমি যখন ঘুমাতাম আমার মনে হতো যে আমার বিছানায় কেউ একজন এসে শুলো, আমার ঘরের মধ্যে কেউ পায়চারি করছে, মানে যেন মনে হতো সারাদিন আমার সাথে রয়েছে। আমাকে আমি দেখছি আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সমস্ত কিছু আমার সাথে এরকম মনে হতো। এবার মাঝে মাঝে ওই সঞ্জয় আর রনির সাথে কথা হতো, সেম জিনিসটা ওরাও বলতো। ওরা যখন নিজেদের ঘরে থাকতো
সেম ওরাও ফিল করতো সেম জিনিস। এইবার আমি একদিনকে কি হয়, আমি নিজের ঘরে বসেছিলাম, আমি নাকি নিজের ডান হাতে একটা ব্লেড দিয়ে নিজের বাঁ হাতের শিরা কাটছিলাম এবং পাগলের মতো হাসছিলাম। এই ঘটনাটা, এবং ওই হাড় যেখানে কাটছিলাম, শিরা কাটছিলাম, সেখান থেকে নাকি গোল গোল করে রক্ত বেরোচ্ছিল। এই ঘটনাটা আমাকে আমার মা পরে বলে। আমার মা আমার ঘরে ঢুকে দেখছে আমি নিজেই নিজের শিরা কাটছি এবং হাসছি, এবং এদিকে আমার চোখেও জল। ঠিক আছে, তো সেই সময় আমার মা আমার হাত ধরে এবং আমি নাকি আমার মাকে এমন জোরে ধাক্কা মারি যে মা ছিটকে দূরে পড়ে সরে যায় আর কি। সেই সময় আমার ঠাকমা তার ঠাকুরঘর থেকে গঙ্গা জল নিয়ে এসে আমার মাথায় ছিটায় আর কি, এবং সেই সময় আমি নাকি ওখানে বিছানায় সেন্সলেস হয়ে পড়ে যাই, এবং হাতে যে রক্ত পড়েছিল সে রক্ত নাকি আমার পুরো বিছানার যে চাদর, সে চাদর পুরো লাল হয়ে গেছিলো। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঠাকুরের অশেষ কৃপা যে আমি বেঁচে গেছিলাম সেই যাত্রায়, নাহলে এতটাই আমার শরীরে রক্ত বেরিয়েছিল, আমার নাকি বাঁচার কোনো চান্স ছিল না। সেই সময় একটা তান্ত্রিকের সাথে আমার বাবা কনসাল্ট করে, তিনি আসে এবং তাকে বলে যে এখানে আমি কিছু করতে পারবো না, তুই একে আমার আশ্রমে নিয়ে আয়। আমাকে নাকি নিয়ে যাওয়া হয় সে আশ্রমে, এবং অনেকক্ষণ ধরে পুজো আর্চা করা হয়। আমাকে একটা সাদা রঙের গোল মতো দণ্ডি কাটা হয়, মানে গোল মতো করা হয় সার্কেল, তার মধ্যে আমাকে বসানো হয়, বসে পুজো করা হয় অনেকক্ষণ ধরে। তারপরে ওই যে তান্ত্রিক তিনি বললেন, আমি আর শ্রাবণী যে ঘরের মাঝখানে যে ঘরটা ছিল আমাদের দুজনের ঘরের মাঝখানে, সেই ঘরে নাকি একটা মেয়ে থাকতো। মেয়েটা ওর বয়ফ্রেন্ড, মেয়েটা ওই ঘরে থাকতো, বয়ফ্রেন্ড থাকতো ছেলেদের পোর্শনে, যেরকম আমরা থাকতাম আর কি। এবার ছেলেটা নাকি মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়েছে। এবার যখন মেয়েটা জানতে পারে যে সে প্রেগনেন্ট, সে কিন্তু ছেলেটাকে বলে সে প্রেগনেন্ট। বলার পরে ছেলেটা অস্বীকার করে এবং সে মেয়েটাকে ত্যাগ করে, মানে মেয়েটার সাথে ব্রেকআপ করে দেয়। এই ঘটনার পরে কিন্তু মেয়েটা নিজেকে সামলাতে পারেনি, কারণ সে যখন তার বাড়িতে বলে, তার বাড়িতেও নাকি বলে দেয় যে তুই বাড়ি ফিরে আসবি না, তোকে আমি পড়াশোনা করতে পাঠিয়েছিলাম আর তুই এইসব করছিস, তুই বাড়ি ফিরবি না। এই অপমান, এবং তার দিন দিন পেটটা বেড়ে যাচ্ছিল, লোকে দেখে খারাপ বলতো, কুরুচিকর মন্তব্য করতো, দেখতে নিজেরই খারাপ লাগতো আর কি। আর তার যে বয়ফ্রেন্ড, তার চোখের সামনে তাকে না দেখে বেরিয়ে যেত আর কি, তাকে ইগনোর করতো। এই সমস্ত কিছু সে সহ্য করতে না পেরে ওই রুমের মধ্যেই কিন্তু আত্মহত্যা করে। যেহেতু আত্মহত্যা করার পরে তার যে একটা আত্মা, সে আত্মা পুরো হোস্টেলে ঘুরে বেড়াতো, এবং সেই হোস্টেলটা একটা বাজে এফেক্ট পড়ছিল, সেজন্য সে হোস্টেলের যে মালিক, সে একটা পুজো করায় হোস্টেলে, এবং সে তান্ত্রিক বলে ওই রুমটাতেই পুজো হয়, এবং রুমটা বন্ধ করে দেয়, এবং সেখানে ওই লাল কাপড় দিয়ে বেঁধে দেয়, ওটা পুজোরই একটা কাপড়, এবং বলে যে পার্কে যে বট গাছ রয়েছে, সে বট গাছে কিন্তু ওর যে আত্মাটা সেটাকে বেঁধে দেওয়া হয়েছিল, এবং বলেছিল যে আগামী 5 মাস প্রত্যেক মাসে অমাবস্যায় তুই মিষ্টি নিয়ে যাবি, সেখানে দিবি, গাছের সামনে দিবি, এবং একটা প্রদীপ জ্বালাবি, সেটা কিন্তু কেউ না খায়, এটা তো খেয়াল রাখতে হবে। এবং ওটা ছিল 3 নম্বর মাস, যেই মাসে রনি গিয়ে ওরকম মিষ্টি নিয়ে খেয়ে নিয়েছিল। এবার যেহেতু এটা ওনাকে উৎসর্গ করা ছিল, সেই আত্মাকে উৎসর্গ করে দেওয়া হয়েছিল, খাওয়ার পরে কিন্তু ওর যে আত্মাটা সেটা আমাদের সবার মধ্যে এসে গেছিলো, এবং যেহেতু আমাদের প্রফেসরও খেয়েছিল, সেজন্য প্রফেসরকেও মেরে দিয়েছিল। ওই জানার পরে আমি সঞ্জয় আর রনিকে দুজনকেই বলি পুরো ঘটনা, ওরা দুজনে শুনে অবাক। এবার কপাল জোরে আমি, সঞ্জয় আর রনি, তিনজনে আমাকেও মারার চেষ্টা করেছিল, আমি বেঁচে গেছিলাম, কিন্তু সঞ্জয় আর রনি, ওদের দুজনের রাশি খুব ভারী, সেজন্য ওদের ওপর খুব বেশি হার মতে পারিনি। তাও সঞ্জয়ের ওপর হয়েছিল, কিন্তু রনির ওপর কিন্তু সেরকমভাবে এফেক্ট করতে পারিনি। তো আমরা আবার কিছু মাস পরে কলকাতায় ফিরি নিজেদের হায়ার সেকেন্ডারি পড়াশোনা করার জন্যে। আমরা আবার পড়াশোনা করি, আমরা আবার 3 জন একসঙ্গে থাকা শুরু করি, কিন্তু আমরা অনিকেত আর শ্রাবণী দুজনকে প্রচণ্ড পরিমাণে মিস করি এখনও। এই ঘটনা আজ থেকে অনেক বছর আগের ঘটনা। এখন আমি জব করছি, কলকাতাতেই আছি,
কিন্তু এই ঘটনা আমার কাছে সারা জীবন মনে থেকে যাবে। এখন আমার সাথে সঞ্জয় আর রনির কন্ট্যাক্ট আছে, কথা হয় মাঝে সাঝে, তারা দুজন আলাদা কোম্পানিতে কাজ করে। এটাই হচ্ছে ঘটনা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন preplog00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।